মুভি শুরু হয় স্ট্যানলি দাস নামের এই লোকটাকে এবং তার ফ্যামিলিকে দেখিয়ে। স্ট্যানলি দাস এবং তার পুরো পরিবার বসে মিলে টিভি দেখছিল। ওই সময় স্ট্যানলির কাছে একটা কল আসলে সে একটু সাইডে গিয়ে মোবাইলটা রিসিভ করে কথা বলতে শুরু করে। কথা বলার পর স্ট্যানলি ওয়াইফকে এসে বলে, কুমার স্যার আমায় একটু ডেকেছেন, গিয়ে একটু দেখে আসি কি কাজ, হয়তো ফিরতে একটু লেট হতে পারে, তোমরা ঘুমিয়ে পড়ো। এরকম বলে স্ট্যানলি দাস বাসা থেকে বের হয়। কিন্তু এইখানে আমরা দেখি সে আসলে তার ওয়াইফকে মিথ্যা বলে তার গাড়িতে করে অন্য আরেকটা মেয়ের সাথে কোথাও যাচ্ছে। গাড়িতে এদিকে পুরনো তামিল গান বাজছে, কারণ স্ট্যানলি দাসের অনেক পছন্দ। স্ট্যানলি মেয়েটিকে বলছিল যে তুমি আমায় আগে বললে না যে তুমি আজকে আসতে চলেছ। মেয়েটি বলে, আসলে দীপক কাল সন্ধ্যায় বাসায় ফিরছে, যদি সে বাসায় থাকে তাহলে বুঝতে তো পারছো আমি আর বের হতে পারবো না, তাই জন্যই আজকে বেরিয়ে পড়েছি। স্ট্যানলি বলে, আমি থাকার জন্য লজওয়ালাদের সাথে কথা বলে রেখেছি, 1 সপ্তাহের জন্য কোনোরকম ম্যানেজ তো হয়ে যাবে। মেয়েটি বলে, কোনো একটা বাসার কি ব্যবস্থা করতে পারলে না? স্ট্যানলি বলে, হ্যাঁ আমি খোঁজ তো নিয়েছি, কিন্তু সেখানে একটু সমস্যা। যতদিন না বাসা একটা ম্যানেজ হচ্ছে ততদিন আমাদের লজে ম্যানেজ করতে হবে। এইসব ছাড়ো, আসল সমস্যা হচ্ছে আমি এখনো আমার ওয়াইফের সাথে ডিভোর্সের ব্যাপারে কথাই বলিনি, তোমার ব্যাপারেও তাকে কিছু জানাতে পারিনি, জানি না তাকে বিষয়টা কিভাবে বলবো। আচ্ছা, তুমি বাসায় চিঠি লিখে বের হয়েছো তো? মেয়েটি বলে, হ্যাঁ হ্যাঁ আমি চিঠি লিখেই বের হয়েছি, কিন্তু তুমি না জলদি কোনো একটা বাসার ব্যবস্থা করো, লজে এভাবে কিভাবে দিন পার হবে। তো কথাবার্তা শুনে সবাই আশা করি এইটুক তো বুঝতে পারছেন, মেয়েটি আসলে স্ট্যানলির সাথে বাসা থেকে পালিয়ে এসেছে। দুজনেই একজন একজনকে ভালোবাসে। যাই হোক, এভাবে এসব বলতে বলতে তার একটা লজে গিয়ে ওঠে। সেখানে একসাথে সময় কাটায়, একজন একজনের সাথে ঘনিষ্ঠও হয়। যার পর মেয়েটা স্ট্যানলিকে বলে, আমার স্বামীর মৃত্যুর পর আমি কখনো বিয়ে করব বলে কল্পনাই করিনি, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিলাম। এসব কিছু বলতে বলতে দুজন সেখানে টিভি দেখছিল, যেখানে টিভিতে একটা নিউজে বলা হচ্ছিল এক ব্যক্তি প্রপার্টির জন্য তার নিজের ভাইকে খুন করেছে। এখন এই নিউজটা দেখে মেয়েটি স্ট্যানলিকে বলে, দেখো কি দিন চলে আসলো, নিজে একজন মানুষ হয়ে এভাবে অন্য একজনকে কিভাবে হত্যা করতে পারে, তাও আবার নিজের ভাইকেই। জবাবে স্ট্যানলি বলে, হ্যাঁ পৃথিবীতে কত রকমেরই যে মানুষ রয়েছে, যারা যে পরিস্থিতির শিকার হয় তারা পরিস্থিতি অনুযায়ী ওইভাবে আচরণ করে। এটা শুনে মেয়েটিও মজা করে স্ট্যানলিকে বলে, আচ্ছা তুমি কখনো এরকম কিছু করেছ, যেমন কারো মার্ডার? স্ট্যানলিও বলে, অবশ্যই আমি অনেককেই হত্যা করেছি। মেয়েটি বলে, হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কেমন বাহাদুর, মশামাছি এগুলো মেরেছ আর কি, তাই তো? এই কথায় স্ট্যানলি বলে, চলো তোমার একটা এক্সাম্পল দিই। আমার ওয়াইফ অনিতা, সে অনেক সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে, আর আমার বাচ্চারা, স্পেশালি আমি ওদেরকে অনেক পছন্দ করি। এখন তুমি দেখো আমার এত সুন্দর একটা লাইফ, যার আগে গিয়ে আমি তোমাকেও তো ছেড়ে দিতে পারি। মেয়েটি বলে, যদি তুমি আমায় কোনোদিন ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দিও, আমি তোমায় কোনো প্যারেশান করব না, কিন্তু দেখিও আবার আমার মার্ডার করে দিও না যেন। অর্থাৎ মেয়েটি এখানে স্ট্যানলির সাথে মজাই করছে, কিন্তু স্ট্যানলি বলে, তোমায় যদি আমি এভাবে ছেড়ে দিই তাহলে তোমায় খতম করার মজাটা কিভাবে পাবো? মেয়েটি বলে, এটা কিভাবে হয়, কেউ কারো মার্ডার করে দিলে মজা কিভাবে লাগে? স্ট্যানলি বলে, লাগে লাগে, যখন কোনো মশা তোমায় প্যারেশান করে আর তুমি গিয়ে তাকে মেরে দাও তখন কেমন একটা আনন্দ লাগে। বা মনে করো কোনো সাপ তোমায় কামড়ানোর জন্য তোমার দিকে এগিয়ে আসলো আর তুমি তার আগে তাকে খতম করে দিয়েছ, তখন অন্য রকমের একটা স্যাটিসফ্যাকশন লাগে। জানো এরকমের অনুভূতির কারণ কি? কারণ হচ্ছে রিস্ক যত বড় স্যাটিসফ্যাকশনও ততই বড়। তাই একজন মানুষকে মেরে যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় তা কোনো পশু বা জীবজন্তুকে মেরে পাওয়া যাবে না। মেয়েটি বলে, ও আচ্ছা, তাইলে তুমি কি এখন আমাকেও মেরে ফেলবে? স্ট্যানলি বলে, হ্যাঁ আমি তোমাকেও শেষ করে দিব। মেয়েটি মজায় মজায় জিজ্ঞাসা করে, তাইলে বলো দেখি তুমি আমাকে কিভাবে মারবে? স্ট্যানলিও একটা রিবন হাতে নিয়ে মেয়েটির গলায় পেঁচিয়ে ধরে হাসতে হাসতে বলে, এইভাবে রিবনটা তোমার গলায় পেঁচিয়ে ধীরে ধীরে তোমায় মেরে দিব। এই কাণ্ডগুলো করতে করতে দুজনে হাসাহাসি করছিল। মেয়েটিও বরাবরই এটাই ধরেছিল স্ট্যানলি তার সাথে সব মজা করছে, কিন্তু এই মজা যে ধীরে ধীরে এরকম সাইকোপ্যাথে পরিণত হবে এটা সে কল্পনাতেও আনেনি। অর্থাৎ স্ট্যানলি মেয়েটির গলায় যে একবার রিবন পেঁচিয়ে ধরেছে তাকে আর ছাড়ে না, দেখতে দেখতে তাকে জায়গায় শেষ করে দেয়। স্ট্যানলি ছিল পুরো সাইকো। এরপর সে মেয়েটির লাশটাকে বড় একটা ব্যাগের ভিতরে নিয়ে লজ থেকে বেরিয়ে ব্যাগটা গাড়ির পিছনে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর কোনো একটা শুনশান জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে দাফন করে দেয়। যার সাথে সাথে সিনেগান থেকে তিরুভান্তাপুরম পুলিশ স্টেশনে চলে আসে। সালটা ছিল 2012। মুভির টাইমলাইনটাও এই সালেরই। এখানে মিডিয়ার একটা লোক এখানের স্পিকে এসে বলছিল যে স্যার রিসেন্টলি যে দাঙ্গাটা হয়েছে ওই কেসটার আপডেট কি? বাইরে তো দেখা যাচ্ছে এখন অনেক লোক জড়ো হয়েছে। এসপিও বলে, কি আর হবে,
আমরা আমাদের মতো চেষ্টা করছি। একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসারকেও এই কেসে লাগিয়ে দিয়েছি। খুব শীঘ্রই সে কেসটার কিছু একটা হালনাগাদ করবেই। এটা বলে এসপি তো সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই সেখানে অটোতে করে এন্ট্রি হয় স্পেশাল ব্রাঞ্চের সেই অফিসার জয়কৃষ্ণ। তো এভাবে একদিন জয়কৃষ্ণ পুলিশ স্টেশনে এসে সে দাঙ্গা প্রসাদের ব্যাপার জিজ্ঞাসা করছিল। পুলিশ স্টেশনের ইনচার্জ জয়কৃষ্ণকে দেখে প্রথম মনে করে এ কোনো মিডিয়ার লোক হতে পারে, কিন্তু যখন জয়কৃষ্ণ তার পরিচয় দেয় যে সে একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সব প্রমাণ দেখানোর পর অফিসারটাও তাড়াতাড়ি তাকে ওই কেসটার ব্যাপারে সবকিছু বলতে শুরু করে। মূলত এখানে ঘটনাটা হয়েছিল কি, এই দাঙ্গা প্রসাদ এই কেসটার পিছনে 3 জন লোকের হাত ছিল। বিমল নামের এক ছেলে, তার বোন আর ইউসুফ নামের আরেকজন ছেলে, এই 3 জন। ঘটনা হয়েছিল এই বিমলের বোন এই মেয়েটা কোনো একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, আর বিমল খোঁজ খবর নিয়ে জেনেছে তার বোন যে ছেলেটার সাথে পালিয়েছে সেটা ইউসুফ। বিমল ছিল একজন আর্মি অফিসার। এখন সে তার বোনের এই খবর শোনার পর গ্রামে এসে কিছু লোকদের জড়ো করে সে ইউসুফের ঘরবাড়ি খুঁজে বের করে সোজা তার বাড়ির উপর হামলা করতে শুরু করে দেয়। কিন্তু ইউসুফ তখন সেখানে ছিলই না। যখন ইউসুফ এই বিষয়টা জানতে পারে যে বিমল এবং তার কিছু লোকজন মিলে তার বাড়ির উপর হামলা করেছে, তখন ইউসুফও তার কিছু লোকজনকে নিয়ে উল্টো বিমলের বাড়ির উপরে হামলা করে। এইভাবে শুরু হয় গ্রামের মধ্যে এই দাঙ্গা প্রসাদটা। যেহেতু একদল মুসলিম ছিল আরেকদল হিন্দু, তাই দেখতে দেখতে এই দাঙ্গাটা অনেক বড় আকারে রূপ নেয়। তবে এখানে আসল রহস্য হচ্ছে ইউসুফ নিজে জানে না সে বিমলের বোন সে কার সাথে পালিয়েছে। অর্থাৎ বিমল শুধু শুধু ইউসুফের উপর সন্দেহ করে তার উপর হামলা করেছিল। বিমলের বোন সেই যে পালিয়েছিল এখনো পর্যন্ত সে মিসিং। জয়কৃষ্ণ এভাবেই এই কেসের সাথে যারা যারা জড়িত সবার কাছ থেকে গিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, আর তারাও যা যা জানতো সেগুলো জয়কৃষ্ণকে বলছে। কেসের গুড়ায় ছিল গ্রামের পূজারী। পূজারী সাক্ষী দিচ্ছিল সে নাকি নিজের চোখে দেখেছে ইউসুফ আর বিমলের বোন একসাথে কথা বলছিল। আসলে পূজারী ইউসুফের উপর শত্রুতামি বের করতেই আন্দাজে এরকম একটা বানোয়াট কথা বলে দিচ্ছে, যেটা জয়কৃষ্ণ ভালো মতো বুঝতে পারছে। পুলিশ স্টেশনের সে অফিসার জয়কৃষ্ণকে বলে, স্যার যেটুক তো আমরা বুঝতে পারছি মেয়েটা অন্য কোনো ছেলের সাথে পালিয়েছে। আমরা সাইবার সেল ডিপার্টমেন্টে মেয়েটির নাম্বার দিয়ে দিয়েছি, যদি তারা কিছু খুঁজে পায় তাহলে আমাদের ইনফর্ম করবে। তো এরপর জয়কৃষ্ণ এবং তার টিম মিলে বিমলের বাসায় গিয়ে তাকে বোঝাতে শুরু করে যে আমরা কেসটা ডিটেলসে চেক করছি আর তোমার বোনের ব্যাপারে ইনভেস্টিগেশনও করছি। তোমার বোনকে আসলে ইউসুফ নিয়ে যায়নি, সে অন্য কারোর সাথে পালিয়েছে, যার লোকেশন তামিলনাড়ু বর্ডারের আশপাশ দেখাচ্ছে। তাই তুমি এই বিষয়টাকে আমাদের উপরে ছেড়ে দাও। তবে জয়কৃষ্ণর এত করে বোঝানোর পরও বিমলকে দেখে বোঝা যাচ্ছে সে জয়কৃষ্ণর কথা মানবে না। সেও তার কিছু সহযোগীদের নিয়ে তার বোনকে কে নিয়ে গেছে সেটার খুঁজে লেগে পড়ে। পুলিশ স্টেশনের কিছু লোকদেরকেও সে হাত করে নিয়েছে। এর মাঝে পুলিশ স্টেশন থেকে একজন কল করে বিমলকে জানায়, স্যার পুলিশরা এখানে একজনের অ্যাড্রেস খুঁজে পেয়েছে, তারা এখন সেখানে যাচ্ছে। এখন এই খবর পেয়ে বিমল সিদ্ধান্ত নেয় পুলিশের আগে আগে তারা ওই লোকেশনে গিয়ে তারাই তার বোনের ব্যাপারে তদন্ত করে ডিটেলস কালেক্ট করে নেবে। এর সাথে যে লোকটা তার বোনকে নিয়ে গেছে তাকেও উচিত একটা শিক্ষা দিবে। অন্যদিকে জয়কৃষ্ণ এবং তার টিম মেম্বার আনন্দ সেম টাইমে ওই অ্যাড্রেসটা সেইখানে যাচ্ছে। এদিকে বিমল এবং তার বন্ধুরা মিলে তারা তামিলনাড়ুর একটা গ্রামে গিয়ে একটা লোককে ফলো করতে শুরু করে। অর্থাৎ ইনফরমেশন মোতাবেক তাদের সন্দেহ এই লোকটা তার বোনকে ভাগিয়ে নিয়ে গেছে হবে। এরা প্ল্যান করে লোকটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তারপর তাকে ধরে মারতে মারতে একটা শুনশান জায়গায় নিয়ে আসে। জিজ্ঞাসা করে যে বল আমার বোন কোথায়। লোকটা বলে, কে তোমরা আর কে তোমাদের বোন? আমি তোমাদের কাউকে চিনি না, আমার ছেড়ে দাও, আমার যেতে দাও। কিন্তু বিমল এবং তার বন্ধুরা তার কোনো কথা শুনে না, তাকে আচ্ছা মতো মারধর করে। ওইদিকে জয়কৃষ্ণ এবং আনন্দ ওই লোকটাকে এসে খোঁজাখুঁজি করছে। ঠিক একই সময় যে লোকটাকে বিমলের দিকে মারধর করছে ঠিক একই সময়ই লোকটার একটা ফ্রেন্ড সে জেনে যায় কিছু লোক এসে তার বন্ধুকে ধরে নিয়ে গিয়ে এরকম মারধর করছে। এটা জয়রামদের এসে বললে জয়রামরাও সবাই মিলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। তো এদের এখানে আসতে দেখে বিমল এবং তার বন্ধুরা তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। এর একটু পর লোকটাকে হসপিটাল নিয়ে আসা হলে জয়কৃষ্ণ হসপিটাল এসে তার সাথে দেখা করে বিমলের বোনের একটা ফটো দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে যে মেয়েটিকে তুমি চেনো? লোকটি বলে, স্যার আমি সত্যি বলছি, কে এই মেয়েটা? ওরাও এই মেয়েটার ফটো দেখিয়ে আমাকে মারধর করছিল, বলছিল আমি নাকি তাকে ভাগিয়ে নিয়ে এসেছি। কিন্তু বিশ্বাস করুন এই মেয়েটি কে আমি তাকে চিনিও না পর্যন্ত। জয়কৃষ্ণ ছেলেটাকে একটা নাম্বার দেখিয়ে বলে, এটা তোমারই তো নাম্বার তাই না? তোমার নাম দিয়ে রেজিস্টার করা। ছেলেটা বলে, না না স্যার এটা আমার না, আমার কাজিনের নাম্বার, আমার আইডি দিয়ে সিমটা সে কিনেছে, আমি তাকে কিনে দিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে 7-8 মাস আগেই আমার কাজিন মেয়েটা সে একটা ছেলের সাথে কোথাও পালিয়ে গেছে।
কোথায় গেছে, কার সাথে গেছে, এই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তো এই ছেলেটার সেই কাজিনটার নাম হচ্ছে সেলভি। এবার জয়কৃষ্ণরা সেই সেলভির ব্যাপারে জানার জন্য সেখানে তাদের এলাকার পুলিশ স্টেশনে যায়। সেখানে পুলিশ অফিসার জয়রামকে বলে, ও যে স্টিফান ছেলেটা যে তার কাজিনের ব্যাপারে বলেছে সে সত্যি বলছে। আসলে এই সেলভি নামের মেয়েটা যখন কারোর সাথে পালিয়েছিল, তার ঘরের লোকেরা তার রুম থেকে একটা চিঠি পেয়েছিল, যে চিঠিতে সেলভি পরিষ্কার সবকিছু লিখে গিয়েছিল যে সে এরকম তার জীবনসঙ্গীর সাথে নতুন জীবন শুরু করতে চলে যাচ্ছে, তাকে যেন আর খোঁজা না হয়। এভাবে সে ঘর থেকে পালানোর পর মোবাইল সুইচ অফ। এখন আমরাও স্যার আর কি করব, মেয়েটি যেহেতু নিজের ইচ্ছাতে পালিয়েছে, তাই কেসটা আর তেমন একটা সামনের দিকে গড়ায়নি। জয়কৃষ্ণ একে ওই লোকটার ফোন নাম্বার আছে কিনা জিজ্ঞাসা করে, যে সেলভি যে লোকটার সাথে পালিয়েছে। অফিসারটা বলে, স্যার আমরা ওই অ্যাঙ্গেল থেকেও কেসটা ইনভেস্টিগেশন করেছিলাম, কিন্তু সেই ছেলেটার অ্যাড্রেস ফেক অ্যাড্রেস ছিল আর ফোন নাম্বার ছিল কেরালার। তারপরও জয়কৃষ্ণ এবং আনন্দ সেই অ্যাড্রেসটা নিয়ে ওই অ্যাড্রেস অনুসারে বেরিয়ে পড়ে। আর ফোন নাম্বার যেটা ছিল সেটা ছিল সিন্ধু নামের অন্য আরেকটা মেয়ের। ফোন নাম্বার থেকে লোকেশন বের করে সেই অ্যাড্রেস মতো আসতেই এইখানে সিন্ধু নামের সেই মেয়েটার মাকে পাওয়া যায়। এখানে আশ্চর্যজনকভাবে সিন্ধুর মা বলে, স্যার আমার মেয়ে সিন্ধু তো আজ থেকে 1 বছর আগেই কেউ একজনের সাথে পালিয়ে গেছে। কার সাথে পালিয়েছে, কোথায় আছে, এই ব্যাপারে আমি কিছু জানি না। অর্থাৎ ঘুরে ফিরে এখানে এই বিষয়টা এমন একটা প্যাটার্নের রূপ নিয়েছে, যেখানে বাসা থেকে পালিয়ে যাওয়া একটা মেয়ের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে যখন জানা যায় সে কোনো লোকের সাথে পালিয়েছে, যার সাথে পালিয়েছে যখন সেই লোকের নাম্বার ট্রেস করে তার অ্যাড্রেস মতো যায়, তখন জয়কৃষ্ণরা জানতে পারে এটা কোনো মেয়ের নাম্বার, যে মেয়েটাও আবার অন্য কোনো ছেলের সাথে পালিয়েছে। এইভাবে জয়কৃষ্ণরা যত এগোতে থাকে এরকম প্যাটার্নটাও বারবার চলতেই থাকে। জয়কৃষ্ণ সে তার সিনিয়রকে সব কিছু বলছে, স্যার এই মেয়েগুলো যে লোকের সাথে পালাচ্ছে, লোকটা তার ফেক নাম্বার এবং ফেক অ্যাড্রেস ইউজ করছে, আর যেটা ইউজ করছে সেটা অন্য কোনো মেয়ের, যে মেয়েটারও অ্যাড্রেস মতো যাওয়ার পর জানা যায় সেও মিসিং। আর এক ঘটনা ঘটছে কেরালার তামিলনাড়ু বর্ডারের আশপাশে, কিন্তু এইটা জানা যাচ্ছে না সে পালিয়ে যাওয়া মেয়েগুলোর সাথে কি হচ্ছে। আরও একটা শকিং বিষয় হচ্ছে, মেয়েগুলো তো নিজের ইচ্ছাতেই বাসা থেকে পালাচ্ছে, কিন্তু সে সবগুলো মেয়ে ছিল এক না হয় ডিভোর্সি, না হয় কারো স্বামী মারা গেছে, কাউকে ছেড়ে দিয়েছে ওরকমের মেয়ে, যার কারণে ঘরের লোকও এইটা বলে নিজেদের সান্ত্বনা দিয়ে দেয় যে তাদের মেয়ের তো স্বামী মারা গেছে, তাই যার সাথে পালিয়েছে সুখে আছে হবে। এরকমটা ধরেই তারা এসব আর তেমন একটা মাথাও দেয় না। পুলিশ স্টেশনেও কোনো আর কমপ্লেন করে না, কারণ মেয়ে পালিয়ে যাওয়ার সময় তো বাসায় চিঠি লিখে যাচ্ছিল। এসপি জয়কৃষ্ণকে বলে, তোমার কি মনে হয় এটা কি কোনো একজন ব্যক্তির কাজ হতে পারে, নাকি একটা গ্রুপ মিলে এরকমটা করছে? জয়কৃষ্ণ বলে, প্যাটার্ন দেখে তো মনে হচ্ছে স্যার এটা একজনেরই কাজ, নয়তোবা সে বড় ধরনের কোনো একটা র্যাকেট চালাচ্ছে। এরকমের কোন একজন ব্যক্তি যে কিনা এরকম একজন মেয়েকে সিলেক্ট করে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বাসা থেকে পালানোর জন্য মজবুর করছে। এরপর কি হচ্ছে ওইটাই রহস্য। এসপি বলে, জয়কৃষ্ণা তুমি কেসটাকে ভালো মতো ইনভেস্টিগেশন করো, আর এর পিছনের মিস্ট্রি কি সেটা খুঁজে বের করো। এটা বলতেই এখান থেকে সিন শিফট হয়ে যায় স্ট্যানলি দাসের উপর। ববি নামের একটা ছেলে সকাল সকাল স্ট্যানলির কাছে এসেছে, আর বিষয় হচ্ছে ববি তার কোনো একটা কাজের জন্য একটা সাইনাইটের বোতল তার বাসায় এনে রেখেছিল, কিন্তু ভুলবশত তার পাশের বাসার একটা কুকুর সে সাইনাইটগুলো চেটে খেয়ে ফেলে, যার কারণে কুকুরটা মারা গেছে। এখন তারা ববির উপর কেস করেছে। এই বিষয়ে হেল্প চাওয়ার জন্যই ববি স্ট্যানলি দাসের কাছে এসেছে। এখন সাইনাইটের কথা শোনা মাত্রই স্ট্যানলি দাসের মাথায় একটা অদ্ভুত বুদ্ধি আসতে শুরু করে, যেটা কি তা তো একটু পরে জানতে পারবেন। এর আগে ববিকে বলে, ঠিক আছে তুমি যাও, বিষয়টা আমি দেখে নিব। এরপর ওই দিন রাতে স্ট্যানলি একটা কেমিক্যাল শপে গিয়ে কোনো জুয়েলারি শপ ওনারের একটা ফেক অ্যাড্রেস দেখিয়ে সেখান থেকে একটা সাইনাইটের বোতল কিনে নেয়। এখন এটাকে টেস্ট করার জন্য স্ট্যানলি কিছু খাবারের সাথে এটা মিশিয়ে পথের ধারে বসে থাকা ভিখারিকে খাইয়ে দেয়, আর ভিখারিটাও খাবারগুলো খেয়ে সাথে সাথেই সেইখানে মারা যায়। এখন এইসব দেখে স্ট্যানলির মাথায় নতুন একটা আইডিয়া আসতে শুরু করে। যেমনটা আমরা প্রথম দিকে দেখেছি, স্ট্যানলি এতদিন মেয়েদেরকে গলায় কিছু একটা পেঁচিয়ে হত্যা করছিল, কিন্তু এখন থেকে সে নতুন তরিকায় মার্ডার করবে। গলা টলা পেঁচিয়ে ধরে অত কিছু করার দরকার নেই, সোজা সাইনাইট আর গেম খাল্লাস। এরপরে স্ট্যানলি তার পরবর্তী শিকারের জন্য সকাল হতে একজন ম্যারেজ ব্রোকারের সাথে গিয়ে দেখা করে, যে মূলত বিয়ে শাদী পড়াতো আর মেয়েদের জন্য পাত্র ঠিক করত। স্ট্যানলি এসে তাকে বলছে, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আপনার ব্যাপারে জানতে পারলাম, আসলে আমার একটা বড় ভাই আছে যার একটা কারণে তার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন তার জন্য ওরকমই একটা মেয়ের প্রয়োজন যে ডিভোর্সি বা তার স্বামী মারা গেছে ওই রকমের। এটা শুনে ব্রোকারটা স্ট্যানলিকে কিছু মেয়ের ফটো দেয়, বলে এগুলো আপনার বড় ভাইকে দেখিয়ে
দেখুন এগুলো থেকে তার কাকে পছন্দ হয়। কিন্তু এখানে স্ট্যানলি সে তো তার শিকারের জন্য মেয়েগুলোকে সিলেক্ট করছে। এখান থেকে একটা মেয়েকে পছন্দ করে সে তার ডিটেলস কালেক্ট করে তাকে ফলো করতে শুরু করে। মেয়েটি একটা কাপড়ের দোকানে কাজ করত। স্ট্যানলি সেখানে গিয়ে প্রত্যেক দিনে তার উপর নজর রাখত, তার আশেপাশে ঘোরাঘুরি করত। আর এভাবে কয়েকদিন যাবৎ মেয়েটিকে ফলো করতে করতে এক পর্যায়ে মেয়েটিও স্ট্যানলিকে নোটিস করে, ধরে তাকে বকতে শুরু করে যে আপনি আমায় এভাবে ফলো কেন করছেন। স্ট্যানলি তো ডাইরেক্ট সোজাসুজি বলে দেয় যে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে বিয়ে করতে চাই। অবশ্য এরকম কোন মেয়ে বা রাজি হবে, তাই এও স্ট্যানলিকে না করে দিয়েছে। যার পর দেখা যায় স্ট্যানলি তার অন্য আরেকটা ঘরে এসেছে। এটা তার সিক্রেট একটা ঘর। এখানে এসে স্ট্যানলি তার একটা ডায়েরি বের করে সেটাতে একটা মেয়ের স্কেচ বানাচ্ছে। অর্থাৎ স্ট্যানলি এইভাবে যাদের যাদের হত্যা করত তাদের স্কেচ এই ডায়েরিতে বানিয়ে রাখত। এখন কাপড়ের দোকানের এই যে মেয়েটি তাকে না করে দিয়েছে, স্ট্যানলি এখন তার স্কেচ বানাচ্ছে। হয়তো মেয়েটি না করলেও সে তাকে মেরে দিয়েছে, আর এইটা করার পর এখন সে তার পরবর্তী শিকার খুঁজছে। এর ফাঁকে আমাদের স্ট্যানলি যে কত ডেঞ্জারাস একটা লোক তার ব্যাপারে দেখানো হয়। যেমনটা আগে বলেছি, স্ট্যানলি ওরকম মহিলাগুলোকে সিলেক্ট করত যারা ডিভোর্সি বা যাদের স্বামী মারা গেছে। এভাবে সে কখনো কেরালা, কখনো তামিলনাড়ু এইসব জায়গাগুলোতে ঘুরে ঘুরে মহিলাদেরকে তার জালে ফাঁসিয়ে যায়। কাউকে সিলেক্ট করে 2-1 সপ্তাহ তার পিছন পিছন ঘুরে প্রথমে তার ব্যাপারে সব কিছু জেনে নেয়। মিষ্টি মিষ্টি কথা বলে তাকে তার প্রেমের জালে ফাঁসিয়ে নিত। এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে সে তাদেরকে তাদের বাসা থেকে পালিয়ে আসতে বাধ্য করত। সে ওই মেয়েগুলোকে এক একজনকে এক এক কথা বলতো। একজনকে বলতো তার ওয়াইফ মারা গেছে, অন্যজনকে বলতো সে ডিভোর্সি, আবার কাউকে বলতো তার ডিভোর্স হতে চলেছে। এইভাবে প্রত্যেকবারই সে তার মিথ্যা অ্যাড্রেস দিয়ে মেয়েগুলোকে প্রেমের জালে ফাঁসিয়ে সে লজে নিয়ে যেত। এরপর তাদের সাথে ফিজিক্যাল হয়ে তাদেরকে শেষ করে দিত। যাই হোক, এখানে স্ট্যানলি তার নতুন শিকার খুঁজে নিয়েছে, তাকে পটিয়েও নিয়েছে। এমনকি সে স্যানেটগুলো একটা ট্যাবলেটের সাথে মিশিয়ে তার পরবর্তী শিকার মেয়েটির কাছে গিয়ে তাকে বলতে শুরু করে, এটা প্রেগন্যান্সি প্রতিরোধের ঔষধ, এটা এখন নাও, তোমার খেতে হবে। পরে যখন আমরা বিয়ে করে নেব না, তখনই প্ল্যানিং করে বাচ্চা নেব। এখন এই মেয়েগুলো স্ট্যানলির কথা এসে জায়গায় তারা ওষুধটা খেয়ে নিত আর সাথে সাথে মারা যেত। আর তাদের লাশ দেখা যেত বিভিন্ন আলাদা আলাদা জায়গায়, কখনো বাস স্টেশনের পাবলিক টয়লেটে, আবার কখনো ময়লার স্তূপে। আর এভাবে স্ট্যানলি এক এক করে অনেককে মেরে দিয়েছে। অন্যদিকে আমরা জয়কৃষ্ণ এবং আনন্দকে দেখি, যারা কিনা ইনভেস্টিগেশন করতে করতে একজনের বাসায় এসেছে। লোকটার নাম হচ্ছে বিজু। জয়কৃষ্ণ একটা নাম্বারকে ফলো করতে করতেই বিজুর কাছে এসে পৌঁছেছে। বিজু বলে, স্যার এই নাম্বার তো আমার মায়ের, আর কিছুদিন আগেই আমার মায়ের মোবাইলটা হারিয়ে গেছিল। জয়কৃষ্ণ জিজ্ঞাসা করে যে তোমার ফ্যামিলির মধ্য থেকে কোনো মেয়ে কি মিসিং আছে বা বাসা থেকে পালিয়ে গেছে, এরকম কিছু? বিজু বলে, কই না তো স্যার, এরকম তো কিছুই নেই। এখন এই কথা শুনে জয়কৃষ্ণ একটু আজব মনে হয়। এরপর জয়কৃষ্ণ এখন পর্যন্ত যে যে মেয়েগুলো মিসিং হয়েছে তাদের সবারই মোবাইল নাম্বার কালেক্ট করে একজনকে পাঠিয়ে দেয়, বলে দেয় নাম্বারগুলো ট্র্যাক করতে, নজর রাখতে। তবে তারা একটা নাম্বারও অ্যাক্টিভ পাচ্ছে না, কারণ স্ট্যানলি ওরকমই চালাকি করেই যাদের যাদেরকে মারত তাদের মোবাইল, সিম সব কিছু নষ্ট করে ফেলত। তবে জয়কৃষ্ণ এটারই অপেক্ষায় আছে এতগুলো মিসিং মেয়েগুলোর মধ্য থেকে কারো না কারো মোবাইল অন্ত হবেই, আর এটা হলেই তারা ওই লোকটাকে ট্র্যাক করতে পারবে। ওইদিকে আমরা স্ট্যানলিকে দেখি, যে কিনা তার পরবর্তী আরেকটা শিকারও খুঁজে নিয়েছে, তাকে পটিও নিয়েছে। এদিকে জয়কৃষ্ণ এসপিকে বলছিল, স্যার এই সব ঘটনাগুলো তামিলনাড়ু আর কেরালা বর্ডারের আশেপাশে হচ্ছে। যদি আপনি তামিলনাড়ু পুলিশ স্টেশনে একটু কথা বলে সেখানে কোনো অফিসারকে আমাকে একটু সাহায্য করতে বলেন, তাহলে অনেক উপকার হয়। কথা মতো এসপিও ওইখানে একজন অফিসারকে এই কেসে লাগিয়ে দেয়। অফিসারটাকে খবর দেওয়া হলে একটু পর যখন সে এখানে আসে, তখন এইখানে আমরা দেখি সেই অফিসারটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে স্ট্যানলি। অর্থাৎ স্ট্যানলি নিজে একজন পুলিশ অফিসার, তামিল, মালায়ালাম সব ভাষায় সে পারদর্শী। তো স্ট্যানলি এসে জয়কৃষ্ণের সাথে পরিচয় হয়ে নেয়। আর এখান থেকে সিন আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে কিছুদিন আগে স্ট্যানলি তার নতুন শিকার দিব্যা নামের এই মেয়েটিকে পটিয়েছিল। আর সবার মতো দিব্যার সাথেও ফিজিক্যাল হওয়ার পর সে দিব্যাকেও সাইনাইড মেশানো ট্যাবলেটটা দিয়ে তাকেও ওই কথা বলে একটা পাবলিক টয়লেটে পাঠিয়ে দেয় ট্যাবলেটটা খাওয়ার জন্য। অর্থাৎ বলে আর কি, আমরা যখন বিয়ে করে নিব তখন প্ল্যানিং করে বাচ্চা নিব, আপাতত প্রেগনেন্সি রোধের ওষুধটা তুমি খেয়ে আসো। দিব্যাও কথা মতো টয়লেটের দিকে যাচ্ছে, স্ট্যানলি তার দিকে তাকিয়ে আছে। আর সিনটা এখানে কাট হয়। প্রেজেন্টে দিকে জয়কৃষ্ণ, আনন্দ আর স্ট্যানলি মিলে তারা কেসটা ইনভেস্টিগেশন করতে শুরু করেছে। কথায় কথায় জয়কৃষ্ণ এখানে স্ট্যানলিকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে আপনি তো দেখি মালায়ালি অনেক ভালোভাবে বলতে পারেন। স্ট্যানলিও তার ব্যাপারে বলে, আমি কেরালার তামিলনাড়ু বর্ডারের আশেপাশে থাকি,
তাই এদিক সেদিক এপার ওপার আসা যাওয়া চলতে থাকে। এখানে কথায় কথায় স্ট্যানলি জানতে পারে জয়কৃষ্ণরা সেই মিসিং মেয়েগুলোর ব্যাপারে ইনভেস্টিগেশন করছে যাদের স্ট্যানলি হত্যা করছিল। আর তারা বর্তমানে ওই মিসিং মেয়েগুলোর মোবাইল নাম্বার ট্রেস করে কিলার অব্দি পৌঁছানোর চেষ্টা করছিল। এখন গতকালকে স্ট্যানলি একজনকে মারল, প্রত্যেকবারের মতো তার মোবাইলটাও স্ট্যানলি তার কাছে রেখে দিয়েছিল। আর পরবর্তী টার্গেটকে ফাঁসানো অবধি সেটা সে এখনও সুইচ অফ করেনি, অর্থাৎ সেটা এখন তার কাছেই। স্ট্যানলি চালাকি করে তাড়াতাড়ি একটা শুনশান জায়গায় গিয়ে মোবাইলটা সেখানে ভেঙে ফেলে। এরপর এখানে আনন্দ জয়কৃষ্ণকে কল করে বলছিল, স্যার গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি। আমাদের লিস্ট মোতাবেক একটা নাম্বার যেখানে লাস্ট সুইচ অফ হয়েছে সেই লাস্ট লোকেশন অনুযায়ী সেখানে পাবলিক টয়লেটে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। আর পুলিশের রেকর্ড অনুযায়ী সেটা একটা আনআইডেন্টিফাই বডি ছিল। জয়কৃষ্ণ বলে, আমাদের হাতে যাদের যাদের মিসিং তথ্য আছে তাদের ফটো থেকে বডিটা ম্যাচ করে দেখো। কথা মতো আনন্দ এটা নিয়ে কাজ করে সব কিছু ম্যাচ করে দেখার পর জয়কৃষ্ণকে এসে বলে, স্যার বডিটা শাহানা নামের একটা মেয়ের। এদিকে স্ট্যানলিও জয়কৃষ্ণকে একটা রিপোর্ট দেয়। সেই মেরে সেই কল করে জয়কৃষ্ণকে জানায় এরকম অন্য একটা গ্রামেও একটা বডি পাওয়া গেছে। যে সব কিছু শোনার পর জয়কৃষ্ণ তো বুঝতে পারে এই লোকটা যেগুলো করছে সে এক এক গ্রাম থেকে এক একজনকে টার্গেট করে করে পাবলিক টয়লেটে বা এইরকম জায়গায় নিয়ে গিয়ে মার্ডার করে দিচ্ছে। এরপর জয়কৃষ্ণ একজন পোস্টমর্টম ডক্টরের সাথে সে দেখা করে, জিজ্ঞাসা করে মার্ডারের তরিকাটা কীরকম হতে পারে। ডক্টরও জানাই, স্যার কিছু কিছু বডির ভিতর আমরা সাইনাইড পেয়েছি। আসল বিষয় হচ্ছে নর্মাল পোস্টমর্টমে বিষয়টা তেমন একটা জানা যাবে না, কিন্তু পরে একটু ভালো করে বোঝার পরেই বিষয়টা আমি জানতে পারলাম। জয়কৃষ্ণ ডক্টরের থেকে এইসবই জেনে নিচ্ছিল। অন্যদিকে আমরা স্ট্যানলিকে দেখি যেও কিনা কেসটাতে ইনভলভ হচ্ছে। জয়কৃষ্ণদের সাথে থেকেই সে খুনিকে ধরার জন্য তাদের পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছে না নিচ্ছে সব কিছু জেনে নিচ্ছিল। এদিকে জয়কৃষ্ণ এসপিকে এসে বলছে, স্যার এখন পর্যন্ত আমরা যতদূর ইনভেস্টিগেশন করেছি তার থেকে এই বিষয়টা জানতে পারলাম কমসে কম 11 জনেরও বেশি মহিলা মিসিং আছে। এর মধ্য থেকে মাত্র আমরা কয়েকজনের বডি তো পেলাম, বাকিগুলোকে কি জানে কোথায় এই কিলার গুম করে ফেলেছে। জলদি এই কিলারকে খুঁজে বের করে নিতে হবে, না হলে কি জানি সে আর কতজনকে এইভাবে মারবে। এটা বলতেই ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জয়কৃষ্ণর কাছে আর্জেন্টলি একটা কল আসায় সে তাড়াতাড়ি ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসারের সাথে গিয়ে দেখা করে। এরা মূলত ঘটনাস্থল থেকে কিছু জিনিস আলামত করেছে। যে বাসস্টপের পাবলিক টয়লেটে তার একটা মেয়ের বডি পেয়েছে না, সেখানে তার একটা সেফটি পিন খুঁজে পেয়েছে, যেটা কোনো সাধারণ সেফটি পিন না। যে সেফটি পিনটা ইউজ করে পুলিশ ডিপার্টমেন্টের লোকেরাই, তারা তাদের যে নেম প্লেটটা থাকে ওটা ড্রেসের সাথে অ্যাটাচ করার জন্যই এই সেফটি পিনটা ইউজ করতো। এটা জানার পর জয়কৃষ্ণর একটু সন্দেহ হতে থাকে কোনো পুলিশ ডিপার্টমেন্টের কেউ এইসবের সাথে জড়িত নয় তো। তাড়াতাড়ি জয়কৃষ্ণ তামিলনাড়ু একটা পুলিশ স্টেশনে একজন হায়ার অফিসারের কাছে এসে এখানে যতজন পুলিশ অফিসার কাজ করত একদম কনস্টেবল থেকে শুরু করে হায়ার অফিসার সবারই ডিটেলস। এরপর জয়কৃষ্ণ আনন্দকে বলে, তুমি এদের সবার মোবাইল লোকেশন চেক করে দেখো, বিশেষ করে যে যে মেয়েগুলো যে লোকেশন থেকে মিসিং হয়েছে ওই লোকেশনের সাথে ম্যাচ করে দেখো। তারা এসব করছিল কি তখনই সাইবার সেল ডিপার্টমেন্ট থেকে কল করে জয়কৃষ্ণকে বলে, স্যার ওই মিসিং মেয়েগুলোর নাম্বার যেগুলো আমাদের লিস্টে ছিল তাদের মধ্য থেকে একজনের একটা নাম্বার অন হয়েছে, লোকেশন এরকম জায়গায়। জয়কৃষ্ণরা ডিটেলস কালেক্ট করে সাথে সাথেই ওই লোকেশন অনুযায়ী বেরিয়ে পড়ে। আর একটু পরে লোকেশন মোতাবেক এই জায়গায় এসে তারা ওই নাম্বারটাতে কল করতে শুরু করে। তখন দেখা যায় পাশে একটা বাসার মধ্যেই মোবাইলটা রিং হচ্ছিল। জয়কৃষ্ণরা এই রিংয়ের শব্দ ফলো করতে করতে এই বাসায় আসতেই জানা যায় এটা তো একটা পুলিশ কনস্টেবলেরই বাসা, যে কনস্টেবলের নাম ছিল মানি। জয়কৃষ্ণরা ঘরে তল্লাশি নিতেই তারা বেডের নিচে মোবাইলটা খুঁজে পায়। এখন এইসব দেখে মানির ওয়াইফ তাড়াতাড়ি মানিকে কল দেয়, কিন্তু দেখা যায় তার মোবাইল সুইচ অফ বলছে। আবার একটু পরেই সেখানে স্ট্যানলিও এসে হাজির। মূলত স্ট্যানলির বাসাও এই কলোনিতেই। স্ট্যানলি জয়কৃষ্ণকে জিজ্ঞাসা করে, পুলিশের গাড়ি দেখে আমি এখানে আসলাম, কি হয়েছে? জয়কৃষ্ণ বলে, কি আর বলবো, মিসিং মেয়েগুলোর মধ্য থেকে একজনের মোবাইল এখানে মানির বাসায় পাওয়া গেছে। সব সন্দেহ তো তার দিকে এগোচ্ছে। কিন্তু স্ট্যানলি বলতে শুরু করে, স্যার আমি মানিকে অনেক ভালো মতোই চিনি, সে এরকম কিছু করতে পারে না। এই কথাই জয়কৃষ্ণ বলে, স্যার কারো চেহারা দেখে তো আমরা এটা জাজ করতে পারবো না যে সে ভিতরে কীরকম। যদিও তার মোবাইল এখন সুইচ অফ বলছে, কিন্তু তাকে ধরলেই তো সব কিছু বেরিয়ে আসবে। এটা শুনে স্ট্যানলি মনে মনে হাসতে শুরু করে। আর এইখানে আমরা দেখি আজ সকালেই তো প্ল্যান করে স্ট্যানলি মানিকে এক জায়গায় ডেকে অলরেডি তাকে মেরে দিয়েছে। কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এইসব কাণ্ড করেছে। মানিকে মেরে মিসিং মেয়েগুলোর মধ্যে থেকে একজনের মোবাইল স্ট্যানলি চুপি চুপি মানির বাসাতে রেখে দেয়। এখন জয়কৃষ্ণরা অনেক খোঁজাখুঁজির পরও
মানিকে পায় না। মন খারাপ করে এসপিকে এসে সবকিছু বলতে শুরু করে। তবে এসপি এবং জয়কৃষ্ণদের ধারণা মানি হচ্ছে সেই কিলার, যেহেতু তার বাসাতেই মিসিং মেয়েগুলোর মধ্য থেকে একজনের মোবাইল পাওয়া গেছে, তাই তাদের সন্দেহ মানির দিকেই। এসপি বলে, যাই হোক, কিলারকে সেটা তো খুঁজে বের করতে পারলে। জয়কৃষ্ণ এখানে এসপিকে কিলারের ব্যাপারে কিছু তথ্য বলতে শুরু করে। আর এদের কথার মাঝে মাঝে আমরা স্ট্যানলির ব্যাপারেও অনেক কিছু জানতে পারি, যেগুলো হচ্ছে স্ট্যানলি যখন ছোট ছিল তখন তার দাদা প্রত্যেক দিন স্ট্যানলিকে তার সাথে জঙ্গলে নিয়ে যেত পশু পাখি শিকারের জন্য। দাদার সাথে মিলে স্ট্যানলি অনেক ভয়ানক ভয়ানক জীবজন্তু শিকার করেছিল। দাদার এমন সাহসিকতা, তার এসব কিছু দেখে ধীরে ধীরে স্ট্যানলি তার দাদার এইসব কাজগুলো ফলো করতে শুরু করে। এমনকি দেখতে দেখতে সেও জীবজন্তু মারার অ্যাডিক্টেড হয়ে যায়। যেমনটা যে কোনো কাজ যদি প্রয়োজনের বেশি করতে থাকা হয় তাহলে সেটা যেমন এডিক্টেড হয়ে যায়, স্ট্যানলির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তবে স্ট্যানলির বড় হতে হতে গভর্নমেন্ট এটা রুল লাগিয়ে দেয়, জঙ্গলে জীবজন্তু হত্যা করা তো দূরের কথা, কোনো কেউ এইসব জঙ্গলে ঢুকতে পারবে না। এরকমই সব কিছু আইনি কন্ট্রোলে চলে যায় আর কি। এখন স্ট্যানলি তো কিলিংয়ে আসক্ত হয়ে গেছিল, তাই সে তার এই আসক্তিটা মেটানোর জন্যই জীবজন্তু শিকার করতে না পেরে এখন মানুষকে শিকার করতে শুরু করেছে। সাধারণ মানুষের মুখোশের পিছনে সে এমনই একজন রাক্ষস ছিল। এসপি এবং জয়কৃষ্ণ এসব নিয়ে ডিসকাস করছে যে কিলারের নেচার কিছুটা এরকমেরই, তবে তারা এখনও এটা জানে না যে আসল কিলারটা যে স্ট্যানলি। জয়কৃষ্ণ এসপিকে বলে, স্যার, আমার ধারণায় কিলার এত সহজে ধরা পড়ার লোক না, এই কেস নিয়ে আমি আরও কাজ করতে চাই। অন্যদিকে স্ট্যানলি তো এবার অনেক হুঁশিয়ারে নতুন একটা প্ল্যান বানাতে শুরু করেছে। একটা ফোন বুথে এসে একজন ফরেন্সিক ডক্টরকে কল করে সে তাকে বলতে শুরু করে, স্যার, আমি এরকম একজন ফিল্ম রাইটার, মুভির জন্য গল্প রাইটিং করে থাকি। এখন আমার একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য একটা তথ্য জানা প্রয়োজন। এমন কি কোনো জিনিস আছে যেটা দিয়ে যে কেউ দ্রুত মারা যাবে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে সেটা ধরায় পড়বে না? এখন এই ডক্টরও তার কথায় বিশ্বাস করে নিয়ে তাকে এরকমের কিছু টেকনিক শিখিয়ে দেয়, যার পরবর্তী সিনে আমরা দেখি সেই টেকনিক ফলো করে স্ট্যানলি আরও একটা মেয়েকে তার জালে ফাঁসিয়ে লজে নিয়ে এসেছে। মেয়েটির সাথেও ওসব কিছু করার পর স্ট্যানলি তাকে বলে, চলো তোমার সুগার চেক করে দেখি। আসলে এখানে স্ট্যানলি সুগার চেক করার সেই নিডলটাতে আগে থেকেই ডক্টরের বলা সেই লিকুইডটা মিশিয়ে দিয়েছিল, যেটা শরীরে ঢুকতেই তার মৃত্যু একটু দেরিতে তো হবে, কিন্তু সেটা পোস্টমর্টমে ধরা পড়বে না, একদম মনে হবে যেন সেটা ন্যাচারাল মৃত্যুই। এখন স্ট্যানলি সিলেক্ট করেছিল ওই রকমেরই মহিলা, যার অলরেডি একটা স্বামীও আছে। তারপর কি আর, মহিলাটা তার বাসায় গিয়ে তার স্বামীর সাথে ঘুমানোর পরেই তার সেখানে মারা যায়। আর এর কিছুদিন পরেই জয়কৃষ্ণরা এই কেসটার ব্যাপারে জানতে পারে যে মহিলা তো ঘুমে মারা গেছে। জয়কৃষ্ণ ফরেন্সিক ডক্টরের কাছে গিয়েও এর ব্যাপারে জিজ্ঞাসা করে। ফরেন্সিক ডক্টর বলে, এরকম মৃত্যুতে তো পোস্টমর্টম রিপোর্টে কিছু জানাও যাবে না। একদম সতর্কতার সাথে সে তার কাজ করছে। এইসব জানার পর জয়কৃষ্ণ এসপিকে এসেও সবকিছু বলতে শুরু করে যে, স্যার, আমি যেমনটা সন্দেহ করেছিলাম, এই কিলার এখন আরও প্রফেশনালি তার কাজ করছে। অন্যদিকে স্ট্যানলি আরও একটা মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। যখন সে একটা কফি শপে ছিল তখন স্ট্যানলি এখানে জানতে পারে জয়কৃষ্ণ এখনও কেসটা নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছে, অর্থাৎ ওই কনস্টেবল মানির উপর যে সে কেসটা ঘুরিয়ে দিয়েছিল। জয়কৃষ্ণরা এখনও মানিকে পুরোপুরি কিলার সন্দেহ করছে না। তাই এখন বিপদ বুঝতে পেরে স্ট্যানলি চুপচাপ মেয়েটাকে কিছু না বলেই তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে, ভাবতে শুরু করে কিভাবে আবার কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। ওইদিকে আমরা জয়কৃষ্ণকে দেখি যে কিনা কিছু পুরনো ফাইলপত্র ঘাটাঘাটি করছিল। পুরনো সে ফাইলগুলোতে সে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। এই পুরনো কেসগুলো ঘাটাঘাটি করে এর মধ্য থেকে একটা কেসের উপর জয়কৃষ্ণ একটু সন্দেহ জাগে, যার সাথে সাথে তারা ওই বিজুর সাথে দেখা করার জন্য আবারও তার কাছে ছুটে যায়। অর্থাৎ ওই যে বিজু আর কি, যার কাছে জয়কৃষ্ণরা আগেও এসেছিল না ফোন নাম্বারের প্যাটার্ন ফলো করতে করতে। আর বিজু তখন তাদের বলেছিল না যে এরকম তার মায়ের সেই মোবাইলটা মিসিং হয়ে গেছিল, সে বিজু আর কি। তবে এইবার জয়কৃষ্ণরা বিজুকে একটু ভয় দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে। 2-3টা চড় থাপ্পড় মারতেই বিজু সব সত্যি বলতে শুরু করে। আসলে বিজুর একটা বোন আছে যার নাম হচ্ছে দিবিয়া। তার বোন সেই দিবিয়া বাসা থেকে পালিয়ে গিয়েছিল একটা লোকের সাথে, কিন্তু তার আবার কয়েকদিন পর সে আবার বাসায় ফিরে আসে। তো বিজুরা তার বোন দিবিয়াকে এলাকার একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। এখন সে তার মতো করে তার পরিবার নিয়ে অনেক হ্যাপি আছে, অনেক খুশিতে দিন পার করছে। তাই যাতে তার আগের এইসব কিছু তার শ্বশুরবাড়ির লোকদের সামনে না আসে, এজন্য বিজু জয়কৃষ্ণদের এই ব্যাপারে তেমন একটা কিছু বলেনি। এখন এইসব জানার পর জয়কৃষ্ণরা সাথে সাথেই দিবিয়ার সাথে দেখা করার জন্য তার শ্বশুর বাড়িতে যায়। আর এখানে আমরা দেখতে পারি এটা ও দিবিয়া, যেও কিনা একবার স্ট্যানলির জালে ফেসেছিল, কিন্তু কিভাবে সে এখনো বেঁচে আছে ওটাই জানার বিষয়।
জয়কৃষ্ণরা দিব্যাকে ওই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি কার সাথে বাসা থেকে পালিয়েছিলে। দিব্যা অবশ্য ভয় পাচ্ছে, কারণ সে পুরোপুরি অন্যের ঘরে এসে সংসার করছে, আর তার অতীতের এসবের ব্যাপারে তার স্বামী, তার শ্বশুরবাড়ির লোকজন কেউই জানে না। জয়কৃষ্ণরা দিব্যাকে বোঝায় যে ওই কিলার কিভাবে তোমার মতো মাসুম মেয়েদেরকে তার জালে ফাঁসিয়ে হত্যা করছে। তুমিও তো তার এই প্যাটার্নের মধ্যে ছিলে, তাইলে তুমি কিভাবে বাঁচলে? জয়কৃষ্ণদের কথাবার্তা শুনে দিব্যা জানতে পারে সে আসলে যে লোকটার সাথে বাসা থেকে পালিয়েছিল সে যে কত বড় একজন কিলার। তাই সে জয়কৃষ্ণদের সব বলতে শুরু করে যে স্যার, ওই দিন সে আমায় একটা ট্যাবলেট দিয়ে পাবলিক টয়লেটে পাঠিয়ে দেয়। যে ট্যাবলেটটা বলেছিল সে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট। তখন আমার মোবাইলটাও সে তার কাছে রেখে দিয়েছিল। আমি ট্যাবলেটটা খাওয়ার জন্য টয়লেটে গিয়েছিলাম তো ঠিকই, কিন্তু সেটা আমি খাইনি। আসলে সে আমায় বলেছিল যে এখন আপাতত তোমার প্রেগনেন্ট হওয়ার প্রয়োজন নেই, আমার কাছে এখন তেমন টাকা পয়সাও নেই। যখন ভালো একটা চাকরি পেয়ে তোমায় বিয়ে করে নিব তখনই প্ল্যানিং করে আমরা বাচ্চা নিব। কিন্তু দিব্যার মাথায় আসে এটা, তার মা ছিল একজন টিচার, সে কিছুদিন পর চাকরি থেকে রিটায়ার হলে অনেকগুলো টাকা পাবে, যে টাকাগুলো দিয়ে তারা অন্তত সেটেল হয়ে যেতে পারবে। তাই সে বাচ্চা নষ্ট করবে না, বরঞ্চ কিছুদিন পর টাকাগুলো তার প্রেমিকের হাতে তুলে দিয়ে তারা বিয়ে করে নিবে। এটা মাথায় এনেই দিব্যা তখন ট্যাবলেটটা খায়নি, যার কারণে সে এখনও বেঁচে আছে। এরপর বাইরে সে তার প্রেমিকটাকে অনেক খুঁজেছিল, কিন্তু আর তাকে পায় না। আর কিছুদিন এভাবে খোঁজাখুঁজি করে দিব্যা বুঝে যায় যে তার সে প্রেমিকটা তাকে আসলে ধোঁকা দিয়েছে, যার জন্য কয়েকদিন পরে দিব্যা আবার বাসায় ফিরে আসে। এসব শোনার পর জয়কৃষ্ণরা মানির ফটো দেখিয়ে দিব্যাকে জিজ্ঞাসা করে যে ভালো মতো দেখো, এটাই কি সে লোকটা ছিল? দিব্যা বলে না তো স্যার, এই লোকটা না, অন্য আরেকজন ছিল। তার বয়সও একটু বেশি ছিল। আরেকটা বিষয়, পুরনো তামিল গান শুনতে সে সবচেয়ে বেশি পছন্দ করত। এইসব তথ্যগুলো নেয়ার পর জয়কৃষ্ণ আর দিব্যাকে বলে কাল আমরা স্কেচ আর্টিস্টকে নিয়ে আসবো, তুমি তাদেরকে লোকটার চেহারার ব্যাপারে বলিও, তার একটা স্কেচ বানাতে হবে। বলে জয়কৃষ্ণরা তো চলে আসে, কিন্তু স্ট্যানলি কোনো না কোনোভাবে এই ব্যাপারে জেনে ফেলেছিল, যার সাথে সাথেই সেও দিব্যার কাছে এসে তাকে ভয় দেখাতে শুরু করে। বলে তোমার এই হাসি খুশি পরিবার, তোমার বাচ্চা তোমার স্বামীকে হারাতে না চাইলে তুমি পুলিশকে আর কিছু বলবে না। যদি তারা জোরাজোরি করেও তাহলে অন্য কারো ব্যাপারে বলে দিবে। এখন এরকম বাসায় এসে থ্রেট দেওয়াতে দিব্যা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি জয়কৃষ্ণকে কল করে বলে স্যার, আপনারা যে বাসায় এসেছেন তা আমার স্বামী জেনে গেছে, দয়া করে আর আমাকে এইসবের মধ্যে টানবেন না, এমন করলে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার কি হবে? এরকম বলে দিব্যা জয়কৃষ্ণদের মানা করে দেয়, যা শুনে জয়কৃষ্ণ একদম হতাশ। তারপরও তারা পিছু হাঁটে না। ও গ্রামের একটা বাস স্টপে গিয়ে একজন বাস কন্ডাক্টরকে দিব্যার ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে যে মেয়েটাকে কি কোথাও কখনো দেখেছিলে? মূলত স্ট্যানলি দিব্যাকে এই বাস স্টপের টয়লেটে পাঠিয়েছিল সেই ট্যাবলেটটা খাওয়ার জন্য। তাই জয়কৃষ্ণ এইখানে এসে ইনভেস্টিগেশন চালাচ্ছে। মূলত দিব্যা এখানে অনেকবারই আসা যাওয়া করত, তাই এই কন্ডাক্টরটাও তাকে ভালো মতো চিনে। বলে হ্যাঁ স্যার, মেয়েটিকে তো আমি অনেকবারই দেখেছি, তার সাথে একটা লুকও থাকতো। এখন এটা শুনে জয়কৃষ্ণ একজন স্কেচ আর্টিস্টকে নিয়ে কন্ডাক্টরটার কাছে আসছিল। ঠিক একই সময় স্ট্যানলিও জয়কৃষ্ণকে কল করে কেসের আপডেট জিজ্ঞাসা করছিল। জয়কৃষ্ণ তাকে সব কিছু জানিয়ে দেয় যে এরকম তারা একজনকে পেয়ে গেছে, যার মাধ্যমে তারা কিলার স্কেচ বানিয়ে নিতে পারবে। এখন এই খবর শুনে স্ট্যানলিও তার মেশিন টেশিন রেডি করে ওই জায়গার জন্য বের হতে শুরু করে, যাতে করে তার ব্যাপারে কেউ জেনে গেলে সে তাকে খতম করে দিতে পারে। এইদিকে আমরা দেখি জয়কৃষ্ণরা ওই লোকটার স্কেচ বানিয়ে নিয়েছে। ঠিক ওই সময় স্ট্যানলিও সেখানে এসে হাজির হয়, কিন্তু জয়কৃষ্ণ তাকে স্কেচটা হাতে দিতেই এটা দেখে স্ট্যানলি তো পুরাই শখ, কারণ সে স্কেচটা তার ছিল না, সেটা ছিল অন্য কোনো লোকের। এখন এটা দেখে স্ট্যানলি মনে মনে একটু খুশি হয়, ধরে নেয় বাস কন্ডাক্টর হয়তো অন্য কাউকে দেখেছিল, তার চেহারা তার মনে নেই। এরপর সে কন্ডাক্টর সবাইকে চা দিতে আসলে স্ট্যানলিকে দেখে বলে স্যার, আমার মনে হয় আমি আপনাকেও কোথাও দেখেছি। স্ট্যানলি হেসে বলে আরে ভাই, আমি পুলিশের লোক, সারাদিন এইখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে কত ঘোরাঘুরি করতে হয়, এরই মাঝেই দেখেছ হয়তো। এভাবে সে কিছু একটা বলে বিষয়টা ওইখানে চাপিয়ে দেয়। পরবর্তী দিন দেখা যায় সে তার অন্য আর একটা শিকার খুঁজে নিয়েছে, আর সে মেয়েটির সাথে দেখা করে তাকে বলে আমি একটা রুম বুক করেছি, আজ রাত আমরা একসাথে পার করব। মেয়েটাও তার কথা মতো রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা জয়কৃষ্ণ এবং আনন্দকে দেখি, তারাও সে স্কেচওয়ালা লোকটার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। সিন শিফট হয়ে যায় রাতে। কথা মতো স্ট্যানলি তার পরবর্তী শিকারকে অর্থাৎ মেয়েটিকে নিয়ে সে লজটিতে এসেছে। তবে লজের ম্যানেজার স্ট্যানলির কাছ থেকে এবার আইডি প্রুফ চাই, যেটাতে স্ট্যানলি একটু অবাকই হয়। লজে তো এরকম এর আগে কোনোদিনও আইডি প্রুফ চায়নি। লজ ম্যানেজার বলে কি বলবো স্যার, আজকালকার নিয়ম অনেক শক্ত হয়েছে,
একটু থেকে একটু হলেই পুলিশ এসে হয়রানি করতে শুরু করে দেয়। তাই আমরা কি আর করব। যাক, স্ট্যানলিও কথা মতো তার আইডি প্রুফ বের করে লোকটাকে দেয়। এরপর উপরের রুমে গিয়ে মেয়েটির সাথে রোম্যান্স করতে শুরু করে। কিন্তু তখনই আবার লজের সে ম্যানেজার এসে তাদের রুমের দরজা নক করতে শুরু করে। স্ট্যানলি গিয়ে দরজা খুললে লোকটা বলে, স্যার আমি জানি আপনি একজন পুলিশ অফিসার, আমাকে একটু সাহায্য করুন স্যার। এই তো কিছু মাস আগেই আমার মেয়ে মিসিং হয়ে গেছে, দয়া করে তাকে একটু খুঁজে দিন। বলে লোকটা তার মেয়ের ফটো বের করে স্ট্যানলিকে দেখাতে শুরু করে। আর এইখানেই দেখা যায় এটা ছিল ওই মেয়েটা যাকে স্ট্যানলি মুভির শুরুর দিকে মেরেছিল। এর নাম ছিল মুন্নি। অন্যদিকে জয়কৃষ্ণ যখন তার তদন্ত চালাচ্ছে তখনই তার কাছে একটা কল আসে। কেউ বলতে শুরু করে, স্যার স্কেচওয়ালা লোকটাকে এরকম এরকম জায়গায় দেখা গেছে, আপনি ফাটাফাট ওইখানে চলে আসুন। তো জয়কৃষ্ণর সাথে সাথেই ওই লোকেশন মতো এসে পৌঁছে। এদিকে স্ট্যানলিও নিচে একটু রিসিপশন এসেছিল। তখনই এখানে দেখা যায় জয়কৃষ্ণকেও। সেও তদন্ত করতে করতে এই লজে এসে পৌঁছে। জয়কৃষ্ণ স্ট্যানলিকে দেখে বলে ওঠে, আরে স্যার আপনি এখানে? হেসে বলে, তেমন কিছু না স্যার, স্পেশাল ব্রাঞ্চ থেকে ছোটখাটো একটা কেস এসেছে, ওইটারই তদন্ত করতে আসলাম। এভাবে সে মিথ্যা একটা বলে দেয়। জয়কৃষ্ণ বলে, আমি ওইখানে একজন কিলারকে ধরতে এসেছি, এতদিন যার পিছনে লেগেছিলাম। ও হ্যাঁ, আপনাকে তো কিলারটার স্কেচ কপিটা দিতে ভুলে গেছিলাম, এই নিন আপনিও একটা রাখুন, যখন একে কোথাও দেখবেন সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। বলে সে স্ট্যানলির হাতে একটা স্কেচ ধরিয়ে দেয়। স্ট্যানলিও স্কেচটা নিয়ে সোজা উপরে চলে আসে। আর উপরে এসে এটা খুলতেই দেখা যায় সে স্কেচটা আসলে তারই। এখানে জয়কৃষ্ণ খেলেছে আসল গেম। একটু পিছনে আমরা দেখতে পাই ওই বাস কন্ট্রাক্টর আসলে স্কেচ আর্টিস্টকে স্ট্যানলির বিবরণী দিয়েছিল, আর তারা তখন স্ট্যানলির স্কেচই বানিয়েছিল। কিন্তু তাকে হাতে নাতে ধরার জন্যই তারা স্ট্যানলিকে তখন সেটা বুঝতে দেয়নি। তার হাতে অন্য আরেকজনের একটা স্কেচ ধরিয়ে দেয়, আর তাকে এটা বুঝতে দেয় না যে জয়কৃষ্ণ তার ব্যাপারে অলরেডি জেনে গেছে, কারণ সে স্ট্যানলির স্কেচটা গিয়ে দিব্যাকেও দেখিয়ে তার কাছ থেকেও কনফার্ম হয়ে নিয়েছিল। এরই সাথে জয়কৃষ্ণ স্ট্যানলির আগা থেকে গুড় অব্দি সব কিছু বের করে নিয়েছিল, তার পুরনো সেই সিগারেট ঘরটাও, যেটাতে তদন্ত করেও স্ট্যানলি যে কিলার, জয়কৃষ্ণ তার অনেক আলামত সেখানে খুঁজে পায়। এখন স্ট্যানলি জয়কৃষ্ণর কাছে হাতে নাতে ধরা পড়েছে, যেটা বুঝতে পেরে স্ট্যানলি জয়কৃষ্ণকে শেষ করতে চুপি চুপি নিচে আসে। সাইনাইড মেশানো একটা ইঞ্জেকশন সে জয়কৃষ্ণকে মেরে দিতে চায়, কিন্তু জয়কৃষ্ণ তো এত বোকা না। দুজনের মধ্যে জবরদস্ত একটা ফাইট শুরু হয়ে যায়। তবে স্ট্যানলির সাথে জয়কৃষ্ণ কিছুতে পেরে উঠতে পারছিল না। এক পর্যায়ে যখন স্ট্যানলি জয়কৃষ্ণকে একেবারে জানে মারতে যাবে কি, তখনই সেই লজ ম্যানেজারটা পিছন থেকে এসে স্ট্যানলির উপর হামলা করে দেয়। আর আমরা এখানে এটা জানতে পারি এ আসলে কোনো লজ ম্যানেজার ট্যানেজার বা মুন্নির বাবাও ছিল না, এও ছিল একজন পুলিশেরই লোক। তো এভাবে তারা স্ট্যানলিকে মেরে অজ্ঞান করে জয়কৃষ্ণ তার হাত পা বেঁধে তার গাড়ির পিছনের ডিক্কিতে নিয়ে কোথাও যেতে শুরু করে দেয়। যেতে যেতে সে এটাই বলে, স্ট্যানলিকে বাঁচিয়ে রাখার আর কোনো মানে হয় না, যেমনটা করে সে এতদিন নিরীহ মানুষগুলোকে খুন করে আসছিল, তেমনই করে তাকেও খুন করে জয়কৃষ্ণ এখন তার লাশটাও দাফন করে দিয়ে আসতে যাচ্ছে, যেটাই হবে তার উপযুক্ত শাস্তি, যেমন কর্ম তেমন ফল। আর এইভাবে দেখতে দেখতে ওয়ান্টেড স্ট্যানলি দাসের গল্পটা এইখানে শেষ হয়।